ওকে, আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব তার শিরোনাম হচ্ছে কিনেটিক থিওরি অফ গ্যাসেস। ওকে, গ্যাস is simply one of the three states of matter. আরও দুটি স্টেট আছে আমরা জানি, লিকুইড অ্যান্ড সলিড। এছাড়াও আরও অনেক স্টেট আমরা দেখতে পাই যদি আমরা হায়ার স্টাডি করি। দ্যাট ইজ ডিফারেন্ট ইস্যু। আজকে আমাদের যে টপিক, ডিসকাশনের যে টপিক, দ্যাট ইজ গ্যাস অ্যান্ড দ্য কাইনেটিক থিওরি অফ গ্যাস আর গ্যাসেস। এখন প্রশ্ন হলো, গ্যাস নিয়ে মানুষ কত আগে থেকে গবেষণা বা রিসার্চ করছে? আনসার হচ্ছে অনেক অনেক আগে, অনেক অনেক বছর আগে থেকে মানুষ গবেষণা করছে। বলতে গেলে সভ্যতার শুরু যখন থেকে হয় তখন থেকেই মূলত মানুষের চিন্তাভাবনার শুরু, এবং সেই চিন্তাভাবনার যে অংশ, সে অংশের মধ্যে যে টপিকগুলো ছিল তাদের মধ্যে ডেফিনেটলি গ্যাস একটা। আমরা আজকে আলোচনা করব 1738 সাল নিয়ে। 1738 সালে ড্যানিয়েল বার্নৌলি, আ গ্রেট সায়েন্টিস্ট আর ফিজিসিস্ট, পরবর্তীতে আমরা হয়তো বার্নৌলিস থিওরেমে পড়ব, সেই ড্যানিয়েল বার্নৌলি 1738 সালে তার একটা পেপার পাবলিশ করেন, দ্যাট ইজ হাইড্রোডাইনামিকা। And that paper basically contains the basis of kinetic theory of gases. যদিও পেপার কাইনেটিক থিওরি অফ গ্যাস নিয়ে আলোচনা করলেও সেটা ফুল স্বীকৃতি পায়নি, কারণ তখনও সায়েন্টিস্টরা অনেক বিষয় সম্পর্কে কনফিউজড ছিলেন, পারপ্লেক্সড ছিলেন। পরবর্তীতে এটা আস্তে আস্তে ডেভেলপ করে কাইনেটিক থিওরি অফ গ্যাস এই নামে আত্মপ্রকাশ করেছে। নাও, যদি আমরা একটু জানতে চাই যে কাইনেটিক থিওরি অফ গ্যাসেস, এটার মেইন পোস্টুলেটস আর মেইন অ্যাজাম্পশনসগুলো কী কী? ওকে, সো লেটস টক অ্যাবাউট সাম অ্যাজাম্পশনস অফ kinetic theory of gases. Assumptions. আমি লিখব না বিস্তারিত, আমি যদি বলে যাই, ফর এক্সাম্পল এটা হচ্ছে আমাদের একটা গ্যাস কন্টেইনার। ওকে, ডেফিনেটলি গ্যাস মলিকুল দিয়ে তৈরি, যেগুলো আমরা গ্যাস পার্টিকেলও বলি। ডিপেন্ডিং অন দ্য সিচুয়েশন আমরা অ্যাটমও বলে থাকতে পারি। এটা টোটালি ডিপেন্ড করে কী ধরনের সিস্টেম নিয়ে আমি আলোচনা করছি, রাইট? সো যদি আমি পোস্টুলেট নিয়ে আলোচনা করি অথবা অ্যাজাম্পশনস নিয়ে আলোচনা করি, তাহলে প্রথমেই যে অ্যাজাম্পশনসটা আসবে সেগুলো হচ্ছে এরকম ব্যাপারটা, যে দ্য গ্যাস কনসিস্ট অফ স্মল পার্টিকলস। These are the small particles, and these small particles are usually called the gas molecules or simply molecules, right? And the properties of individual molecules are same for all molecules present in the whole system. যদি নাম্বার 1, যদি সেকেন্ড অ্যাজাম্পশনস নিয়ে কথা বলি, তাহলে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে দ্য সাইজ অফ দ্য গ্যাস মলিকুলস। দ্য সাইজ অফ দ্য গ্যাস মলিকুলস, রাইট? অ্যান্ড এই সাইজ নিয়ে যখন কথা বলবো তখন আমি আরও একটা সাইজ নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে দ্য ডিস্টেন্স বিটুইন এনি টু গ্যাস মলিকুল। তারা যখন মুভ করে, ডেফিনেটলি দে আর নট অ্যাট রেস্ট, তারা মুভ করছে। তারা যখন মুভ করে তখন যে কোনো দুইটা গ্যাস মলিকুলের মধ্যে যে ডিস্টেন্স, সেই ডিস্টেন্সের তুলনায় একটা গ্যাস মলিকুলের যে ডাইমেনশন অথবা সাইজ, দ্যাট ইজ নেগলিজিবলি স্মল, টেন্ডস টু 0. So the distance between the molecules is large as compared to that of a solid or liquid. Solid এবং লিকুইডের থেকে ডেফিনেটলি দুটো গ্যাস মলিকুলের মধ্যে যে ডিস্টেন্স সেটা অনেক বড়। And hence একটা important assumptions, there is no intermolecular attraction between any two molecule, right? So no intermolecular attraction, এগুলো আমি লিখছি না, রাইট?
অ্যান্ড নাম্বার 3, ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন কখন থাকবে? যখন সাইজ ডাজেন্ট ম্যাটার, বাট যখন ডিস্টেন্স যখন খুব 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 কম হয় তখন একটা ইন্টারমলিকুলার অ্যাট্রাকশনের পয়েন্ট আসে, রাইট? কিন্তু এখানে ডিস্টেন্স বিটুইন এনি টু গ্যাস মলিকুল ইজ ভেরি ভেরি লার্জ, সো উই ক্যান কনসিডার দ্য ইন্টারমলিকুলার ডিস্টেন্স negligibly 0, রাইট? অ্যান্ড পয়েন্ট নাম্বার 3 হচ্ছে দ্য গ্যাস মলিকুলস আর মুভিং র্যান্ডমলি ইন ডিফারেন্ট র্যান্ডম ডিরেকশনস, রাইট? তারা ডিফারেন্ট ডিরেকশনে মুভ করছে উইথ ডিফারেন্ট ভেলোসিটি, অ্যান্ড দে অলওয়েজ মুভ ইন স্ট্রেট লাইন, রাইট? দে অলওয়েজ মুভ ইন স্ট্রেট লাইন। তার মানে হচ্ছে একটা গ্যাস মলিকুল যখন ছুটোছুটি করছে বিভিন্ন ডিরেকশনে তখন সে তার পাশে আরও একটা গ্যাস মলিকুলকে তার সাথে সে কলিশনে পার্টিসিপেট করবে, রাইট? বাট দ্য কলিশনস ডু নট চেঞ্জ দ্য মলিকুলার ডিরেকশনস, molecular densities of the gas, right? ডিরেকশন চেঞ্জ হয় যখন কলিশন অংশগ্রহণ করবে তখন ডিরেকশন চেঞ্জ হবে, বাট দ্য ডেন্সিটি অফ দ্য গ্যাস ডাজ নট চেঞ্জ, ইটস নট চেঞ্জড বাই দ্য কলিশন অফ দ্য গ্যাস মলিকুলস, রাইট? নাম্বার 4 যদি আমরা বলি তাহলে হচ্ছে the size of the gas molecules is infinitesimally small as compared to the average distance traversed by a molecule between any two consecutive collisions. অর্থাৎ একটা গ্যাস মলিকুল যখন আরও একটা গ্যাস মলিকুলের সাথে কলিশনে পার্টিসিপেট করে তখন একটা কলিশন হওয়ার পরে আরও একটা বা নেক্সট কলিশন হওয়া পর্যন্ত যে ডিস্টেন্স সে ট্রাভেল করে সেই ডিস্টেন্সের কম্প্যারিজনের সাথে যদি আমি গ্যাস মলিকুলের সাইজ কম্পেয়ার করি তাহলে এই সাইজটা ইনফিনিটিসিমালি স্মল। অ্যান্ড তোমরা সবাই জানো যে ইনফিনিটি শুধুমাত্র যত বড়, ব্যাপারটা এরকম না, আমি যত বড় চিন্তা করতে পারি ইনফিনিটি একদিকে তার চেয়ে বড়, আমি যত ছোট চিন্তা করতে পারি ইনফিনিটি একদিকে তার চেয়ে ছোট, right? So the size of the gas molecules is infinitesimally small, and সে যখন কলিশনে পার্টিসিপেট করে তখন ফর এক্সাম্পল এখান থেকে এখানে একটা কলিশন করে সে এদিকে গিয়ে আরও একটা কলিশন এখানে করলো, মাঝখানের যে ডিস্টেন্স সেটা হচ্ছে তার ফ্রি পাথ, রাইট? সো ফ্রি পাথ, অ্যান্ড এই ফ্রি পাথে যে কতটুকু সময় সে ব্যয় করেছে ছিল এই সময়টা হচ্ছে তার রিল্যাক্স করার টাইম, অর টাইম অফ রিল্যাক্সেশন টাইম অফ রিল্যাক্সেশন। আমরা যখন রেস্ট করি, যখন চুপচাপ বসে থাকি তখন আমরা বলি যে আমি রিল্যাক্স করছি। গ্যাসের ক্ষেত্রে হচ্ছে উল্টো, সে যখন মুভ করে, মনে রাখতে হবে সে যখন কলিশনে পার্টিসিপেট না করে শুধুমাত্র মুভ করছে, যতটুকু সময় সে মুভ করার সময় যতটুকু সময় দুইটা কলিশনের মাঝখানে সে পেয়েছিল সেই টাইমটাই হচ্ছে টাইম অফ রিল্যাক্সেশন অর রিল্যাক্সেশন টাইম, রাইট? অ্যান্ড আচ্ছা 5 বোধ হয় বলে ফেলেছি। নাম্বার 6 নিয়ে যদি আমি ভাবি তাহলে হচ্ছে যতটুকু সময় সে কলিশন করার জন্য ব্যয় করে, অর্থাৎ একটা গ্যাস মলিকুল যখন আর একটা গ্যাস মলিকুলের সাথে কলিশনে পার্টিসিপেট করে সেই কলিশনের সময়টুকু ডেফিনেটলি এই রিল্যাক্সেশন টাইমের তুলনায় অনেক 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 কম, নেগলিজিবল, রাইট? And number 7 and most important assumption is that all collisions are perfectly elastic. What do you mean by elastic collision? When the gas molecules are making some collisions, they are not losing any kinetic energy. যখন একটা গ্যাস মলিকুল আর একটা গ্যাস মলিকুলের সাথে কলিশনে পার্টিসিপেট করে, they are not losing their kinetic energy at all. So that is, the collisions are elastic and perfectly elastic, right? মোটামুটি এগুলোই হচ্ছে কাইনেটিক থিওরি অফ গ্যাসের মেইন পোস্টুলেট, অর্থাৎ একটা গ্যাস তার ভেতরের যে মলিকুলসগুলো থাকে সেখানে কি হচ্ছে কি না হচ্ছে এগুলোই হচ্ছে মূলত অ্যাজাম্পশনস, রাইট? এখন আমরা সো তাহলে তোমার গ্যাস কাইনেটিক থিওরি অফ গ্যাসের যে অ্যাজাম্পশনস সে অ্যাজাম্পশনস হচ্ছে হোমওয়ার্ক, রাইট?
এটা হোমওয়ার্ক, তুমি যে কোনো বইতেই তুমি এটা পাবে, তুমি এগুলো ভালোভাবেই পড়ে নেবে। এখন যদি আমরা একটু চিন্তা করি যে কোনো একটা গ্যাস কন্টেইনার আমরা চিন্তা করি, অন্য টপিকে যাচ্ছি, সেই টপিকের হেডলাইনটা আমি পরে লিখছি। ফর এক্সাম্পল আমার কাছে একটা গ্যাস কন্টেইনার আছে যেটা হচ্ছে কিউবিক শেপ, ওকে, ঘন আকৃতির কিউবিক শেপ। এখন এটার মধ্যে ডেফিনেটলি গ্যাস মলিকুল আছে। দ্য গ্যাস কন্টেইনার ইজ ফুল অফ গ্যাস মলিকুলস, রাইট? এখন গ্যাস মলিকুলগুলো বিভিন্ন দিকে ছুটোছুটি করে সে পাত্রের দেয়ালে দেয়ালে হিট করছে। সেই পাত্রের দেয়ালের হিট যার সাথে একটা ফোর্স রিলেটেড, সেই ফোর্সের সাথে আমি যদি এরিয়া অফ দ্য গ্যাস এরিয়া অফ দ্য ওয়াল অফ দ্য কন্টেইনারকে চিন্তা করি, সো আই উইল হ্যাভ আ কনসেপ্ট কল্ড প্রেশার, রাইট? প্রেশার, গ্যাস যে পাত্রেই থাকুক না কেন সেই পাত্রে সে একটা প্রেশার ক্রিয়েট করবে। সো দ্য প্রেশার এক্সার্টেড বাই দ্য গ্যাস মলিকুল। সো টাইটেল আমরা দিতে পারি যে প্রেশার exerted by the gas molecule. গ্যাস মলিকুল পাত্রের গায়ে বা কন্টেইনারের গায়ে কি পরিমাণ প্রেশার ক্রিয়েট করবে, এটা আমি তোমার হোমওয়ার্ক দেবো, তুমি ইন্টারমিডিয়েট লাইফে এটা পড়েছো। So the pressure exerted by the gas molecules, we can calculate this pressure if some of the basic parameters associated to this system are known to us. কি কি সেটা? যেমন আমি যদি পাত্রের ভলিউম জানি, আমি যদি প্রত্যেকটা গ্যাস মলিকুলের যে ইন্ডিভিজুয়াল ম্যাস এম জানি, আমি যদি নাম্বার অফ গ্যাস মলিকুলস ক্যাপিটাল এন এটা যদি জানি, এবং যদি আমি সি হচ্ছে রুট মিন স্কোয়ার ভেলোসিটি, এটা কী জিনিস আমি একটু পরেই ক্লিয়ার করব। সো রুট মিন স্কোয়ার ভেলোসিটি অফ দ্য গ্যাস মলিকুল, যদি আমি এই জিনিসগুলো জানি, তাহলে আমি প্রেশার, গ্যাস মলিকুলের যে প্রেশার যেটা কিনা পাত্রের দেয়ালে সে ক্রিয়েট করছে, সেই প্রেশার সম্পর্কে জানতে পারবো। সেই প্রেশার হচ্ছে পি ইজ ইকুয়াল টু 1/3 mnc স্কোয়ার, রাইট? সো পি এর সাথে যদি আমি ভি মাল্টিপ্লাই করি তাহলে হচ্ছে 1/3 mnc স্কোয়ার, এখান থেকে আমি প্রেশার ক্যালকুলেট করতে পারবো। সো পি ভি ইজ ইকুয়াল টু 1/3 mass of the individual gas molecule times the number of gas molecules, তার মানে mn হচ্ছে টোটাল mass of the gas molecules, right, times c square. So PV is equal to 1/3 mnc square. So definitely যদি শুধুমাত্র প্রেশারের কনসেপ্টে আমি যাই তাহলে লিখতে পারবো হচ্ছে P is equal to 1/3 mn হচ্ছে ক্যাপিটাল M total mass divided by total volume C is square, right? So 1/3 m by v হচ্ছে simply density of the gas C square. So P, capital P, is equal to 1/3 rho C square. This is the expression of the pressure exerted by the gas molecules. আমি এটাকে এইভাবেও রেখে দিতে পারি, নো প্রবলেম। সো ইটস ইউর হোমওয়ার্ক। এখানে খুব বেসিক কিছু কনসেপ্ট এখানে লাগবে তোমার, খুব সহজ। যেমন এখানে চেঞ্জ ইন মোমেন্টাম আর মোমেন্টামের যে কনসেপ্ট সেটা লাগবে। এখানে মোমেন্টাম চেঞ্জের সাথে ফোর্সের কী রিলেশন সেটা লাগবে, ফোর্সের সাথে প্রেশারের কী রিলেশন সেটা লাগবে। সো এই সবগুলো জিনিস কিন্তু আমরা একটু আগে বলতে হচ্ছে আগের ক্লাসগুলোতে ডিসকাস করেছি, সেজন্য আমি আর এখানে রিপিট করছি না, মোমেন্টাম নিয়ে রিপিট করতে চাচ্ছি না। চেঞ্জ ইন মোমেন্টামের সাথে অথবা রেট অফ চেঞ্জ অফ মোমেন্টামের সাথে ফোর্সের কী রিলেশন, I'm not interested to discuss about it right now. So it's your homework, right? So do it at your beautiful or sweet home. Fine. এখন একটা ইম্পর্ট্যান্ট জিনিস নিয়ে আমরা আলোচনা করব। করছি। ফর এক্সাম্পল আমার একটা গ্যাস কন্টেইনার আছে, ওকে, আমার একটা গ্যাস কন্টেইনার আছে, দিস ইজ দ্য গ্যাস কন্টেইনার। এখন এখানে গ্যাস মলিকুল আছে, ডেফিনেটলি গ্যাস মলিকুলগুলো পাত্রের গায়ে প্রেশার ক্রিয়েট করছে, রাইট, প্রেশার ক্রিয়েট করছে। এখন যদি আমি এই সিস্টেমে টেম্পারেচার বাড়িয়ে দেই তাহলে ডেফিনেটলি ভেতরের যে গ্যাস আছে সেটা হট হবে, তার টেম্পারেচার বাড়বে, রাইট?
টেম্পারেচার বাড়া মানেই হচ্ছে কাইনেটিক এনার্জি বেড়ে যাবে। যদি কাইনেটিক এনার্জি বেড়ে যায় তাদের ভেলোসিটি বেড়ে যাবে, কলিশনগুলো এখানে বেশি হবে, পাত্রের গায়ের যে ধাক্কা সেটাও পরিমাণও বেশি হবে। তার মানে হচ্ছে প্রেশার কার উপর ডিপেন্ড করে, প্রেশার ইজ প্রপোর্শনাল টু টেম্পারেচার টি। যদি টেম্পারেচার সিস্টেমের বাড়িয়ে দেয় তাহলে প্রেশার বাড়বে, রাইট? আবার যদি আমি এর ভলিউম কমিয়ে দিই, যদি আমি এটার ভলিউম কমিয়ে দেই, তাহলে আগের যে নাম্বার অফ মলিকুলস ছিল সেগুলো এখন কম জায়গা পাচ্ছে। কম জায়গা যদি পায় তার মানে তাদের মধ্যে কলিশন বাড়বে, কলিশনের সংখ্যা বাড়বে, কারণ এভারেজ মেইন ফ্রি পাথ কিন্তু কমে যাচ্ছে। আগে আগে 100টা মলিকুল যে জায়গায় মুভ করতো, এখন 100টা মলিকুল তার চেয়ে অনেক কম জায়গায় মুভ করছে। তার মানে পাথ কমে যাবে। যদি যদি পাথ কমে যায় তার মানে হচ্ছে রিল্যাক্সেশন টাইমও কমে যাবে, কলিশন বাড়বে, প্রেশার বাড়বে, রাইট? তার মানে হচ্ছে যদি ভলিউম আমি কমিয়ে দেই তাহলেও আমার প্রেশার এক্সার্টেড বাই দ্য গ্যাস মলিকুলস, যদি ভলিউম কমিয়ে দেই তাহলে প্রেশার বাড়ছে, যদি ভলিউম বাড়িয়ে দেই তাহলে প্রেশার কমছে, রাইট? এখানে প্রোভাইডেড দ্যাট টেম্পারেচার টি ইজ ফিক্সড, রাইট? এ ধরনের কনসেপ্ট নিয়ে আমরা বয়েলস ল, চার্লস ল সেগুলো আলোচনা করতে পারি। ওকে, আমি আশা করি সেগুলো তুমি জানো। এখন আমি আরও একটা প্যারামিটার নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে নাম্বার অফ গ্যাস মলিকুলস। যদি আমি কমাই অথবা বাড়াই, ফর এক্সাম্পল আমার ভলিউম, টেম্পারেচার সবই ফিক্সড। এখন আমি আগে 100টা গ্যাস মলিকুল ছিল, এখন আমি আরও 100টা গ্যাস মলিকুল ইন্ট্রোডিউস করেছি। তার মানে আমি নাম্বার অফ কলিশন কিন্তু আসলে বাড়াচ্ছি, রাইট? কারণ গ্যাস মলিকুল বেশি মানেই হচ্ছে কলিশন বাড়বে, কলিশন বাড়া মানেই হচ্ছে পাত্রের দেয়ালের সাথে কলিশন বাড়বে, প্রেশার বাড়বে, রাইট? এই নাম্বার অফ গ্যাস মলিকুলসকে আমি আরও একটা টার্ম দিয়ে রিপ্রেজেন্ট করবো, সেটা হচ্ছে নাম্বার অফ মোলস। মোলস আমি জানি যে 6.023 টাইমস 10⁻23 সংখ্যক গ্যাস মলিকুলস মিলে 1 মোল অফ গ্যাস তৈরি হয়, রাইট? সো আমি যদি নাম্বার অফ গ্যাস মোলস অথবা নাম্বার অফ গ্যাস মলিকুলস যদি আমি বাড়িয়ে দেই তাহলেও কিন্তু আমার প্রেশার বাড়ছে, রাইট? So very important three relations. P is directly proportional to temperature, P is inversely proportional to V volume, and also directly proportional to the number of gas molecules or the moles of gas, right? যদি আমি একসাথে করি তাহলে কি লিখতে পারি? P is proportional to NT over capital V, right? So P times V is proportional to NT. এখানে আমি একটা কনস্ট্যান্ট ইন্ট্রোডিউস করব, দ্যাট ইজ কনস্ট্যান্ট আর। সো আর টাইমস এন টি, আর কি জিনিস সেটা আমি বলছি। সো পি ভি ইজ ইকুয়াল টু এন আর টি। ভেরি পপুলার অ্যান্ড ফেমাস, very eminent relationship between these parameters, right? A very important relation. So P is equal to nRT. R হচ্ছে ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট, রাইট? এটার ভ্যালু হচ্ছে 8.316 জুল পার মোল পার কেলভিন, রাইট? So universal gas constant, and that P is equal to nRT, that is called ideal gas equation, right? So ideal gas equation. Now what do you mean by ideal gas? Ideal gas এর concept কি? What do you mean by ideal gas? আমরা mainly postulates অথবা assumptions of kinetic theory of গ্যাসের যেগুলো পড়েছি, যদি কোনো গ্যাস পারফেক্টলি সবগুলো কন্ডিশন মেনে চলে, that is called the ideal gas. Mainly we discuss about three conditions. An ideal gas must obey the three conditions. Number one condition is the molecules can't exhibit any intermolecular forces. So no intermolecular forces. এটা হচ্ছে কি আইডিয়াল গ্যাসের জন্য। আইডিয়াল গ্যাসের জন্য তিনটা কন্ডিশন, নো ইন্টারমলিকুলার ফোর্সেস। অ্যান্ড নাম্বার টু হচ্ছে molecules are occupying no macroscopic volume. তারা এত ছোট যে তারা আসলে জিরো ভলিউম মেনটেন করে, নো মাইক্রোস্কোপিক ভলিউম,
or no gas molecules. The gas molecules has no volume. Their volume is negligible or tends to simply zero, right? And number 3 হচ্ছে all collisions are perfectly elastic. Okay, perfectly elastic collision, right? যদি কোনো গ্যাস মলিকুল মেনলি এই 3টা শর্ত মেনে চলে, দ্যাট গ্যাস ইজ কল্ড অ্যান আইডিয়াল গ্যাস। আমরা যদিও পরবর্তীতে দেখব যে ইফ ইউ থিঙ্ক আইডিয়ালি, নো গ্যাস ইজ আইডিয়াল। যদি আমরা আইডিয়ালি চিন্তা করি তাহলে পৃথিবীতে কোনো গ্যাসই আইডিয়াল না। হাউ ফানি। ওকে, এখন আমি এই সিম্পল জিনিসটা আমি কিন্তু অন্য একটা ফর্ম থেকেও আনতে পারি। PV is equal to 1/3 mnc স্কোয়ার। একটু আগে আমি যেটা পড়েছি সেখান থেকেও কিন্তু আমি এই কনসেপ্টে আসতে পারি। যেমন একটু আগে আমি পড়েছি যে PV is equal to হচ্ছে 1/3 mnc স্কোয়ার। আইডিয়াল গ্যাস ইকুয়েশনটা আমি এখান থেকে আসতে পারি। PV is equal to 1/3 mnc স্কোয়ার। ওকে, mnc স্কোয়ার যদি হয় তাহলে দেখো আমি লিখতে পারি যে 1/3 টাইমস n টাইমস mc স্কোয়ার। যদি আমি এখানে একটা হাফ দিয়ে মাল্টিপ্লাই করি, আমাকে হাফ দিয়ে যদি আমি মাল্টিপ্লাই করি তো 2 দিয়ে আমাকে আবার মাল্টিপ্লাই করতে হবে, রাইট, টু মেক আ সেন্স। এখন 2/3 n টাইমস হাফ mc স্কোয়ার। হাফ mvc স্কোয়ার ইজ দ্য ভেলোসিটি, রাইট? আচ্ছা, c হচ্ছে আমার রুট মিন স্কোয়ার ভেলোসিটি। এটা হয়তো বলা হয়নি তোমাদের। এটা কি জিনিস? এটা হচ্ছে ব্যাপারটা এরকম, একটু আগে আমি যেখানে ছিলাম, ফর এক্সাম্পল এটা হচ্ছে আমার অরিজিন, রাইট? এটা হচ্ছে আমার এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে আমার ওয়াই অ্যাক্সিস, অ্যান্ড এটা হচ্ছে আমার জি অ্যাক্সিস। ধরো একটা গ্যাস মলিকুল যে কোনো একটা র্যান্ডম ডিরেকশনে এই বরাবর মুভ করছে, তার ভেলোসিটি হচ্ছে সি, যেটাকে আমি রুট মিন স্কোয়ার C1, যেখান থেকে আমি রুট মিন স্কোয়ার ভেলোসিটিতে একটু পরে যাব। একটা পার্টিকুলার মলিকুল এই ডিরেকশনে মুভ করছে, তার ভেলোসিটি হচ্ছে C1. নাও C1 has components along x, y and g direction. C1 এর যে কম্পোনেন্ট along x direction, that is E1, along y direction, that is V1, and along g direction, that is W1. And C1 square is simply E1 square plus V1 square plus W1 square. যদি n সংখ্যক পার্টিকেল থাকে তাহলে n সংখ্যক পার্টিকেলের জন্য এরকম n সংখ্যক c থাকবে, C1 C2 C3 C2 থাকবে, ডট 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 Cn থাকবে, রাইট? নাও c কাকে বলবো? আমি c বলবো যদি C1 স্কোয়ার প্লাস C2 স্কোয়ার প্লাস ডট 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 সবগুলো পার্টিকেলের জন্য যে ভেলোসিটি সেগুলো যোগ করে যদি নাম্বার অফ মলিকুলস দিয়ে আমি ডিভাইড করি এবং এটাকে যদি আমি স্কোয়ার রুট করি, that is equal to c root mean square velocity, root mean square। রুট করেছি, কাকে রুট করেছি? রুট মিন স্কোয়ার, একটা মিনকে রুট করেছি, মিন হচ্ছে সবগুলো যোগ করে যদি নাম্বার অফ টোটাল গ্যাস মলিকুল দিয়ে ভাগ করি তাহলে মিন করলাম আমি। কার মিন করেছি? স্কোয়ারের। সো দ্য রুট মিন স্কোয়ার ভেলোসিটি, অথবা CRMSO আমি এটাকে বলে থাকি, রাইট? রুট মিন স্কোয়ার ভেলোসিটি হচ্ছে আমাদের c, রাইট? ওকে, নাও half mc square is simply the kinetic energy of a single gas molecule. একটা সিঙ্গেল গ্যাস মলিকুলের যে কাইনেটিক এনার্জি হাফ mv স্কোয়ার, যেরকম ঠিক একই রকমভাবে একটা সিঙ্গেল গ্যাস মলিকুল হাফ mv স্কোয়ার হচ্ছে তার কাইনেটিক এনার্জি, অ্যান্ড দ্যাট কাইনেটিক এনার্জি ইজ ইকুয়াল টু 3/2 kT। হোয়াট ইজ কে? কে হচ্ছে বোল্টজম্যান কনস্ট্যান্ট, কে হচ্ছে সিম্পলি আমাদের বোল্টজম্যান কনস্ট্যান্ট, অ্যান্ড সেই বোল্টজম্যান কনস্ট্যান্টের ভ্যালু আমরা জানি 1.38 টাইমস 10⁻23 জুল পার কেলভিন, রাইট? সো 2/3 হাফ কেটি কীভাবে এসছে? এটার সাথে একটা জিনিস রিলেটেড, তুমি চাইলে পড়তে পারো, সেটা হচ্ছে ইকুইপার্টিশন অফ এনার্জি। ইকুইপার্টিশন অফ এনার্জি সিম্পলি আমি বলে দিই ইকুইপার্টিশন অফ এনার্জি কি। ফর এক্সাম্পল, একটা গ্যাস মলিকুল এক্স, ওয়াই অ্যান্ড জি 3 দিকেই মুভ করতে পারে, রাইট? তার মানে হচ্ছে তার ডিগ্রিজ অফ ফ্রিডম, অর্থাৎ সে কয় ডিরেকশনে মুভ করতে পারে ইজিলি, তার ডিগ্রিজ অফ ফ্রিডম হচ্ছে 3
degrees of freedom, 3 degrees of freedom, right? এখন আমরা এটা প্রমাণ করতে পারি দ্য এনার্জি অ্যাসোসিয়েটেড উইথ ইচ ডিগ্রি অফ ফ্রিডম ইজ হাফ কেটি। যে কোনো একটা গ্যাস মলিকুল তার সে যদি এক্স ডিরেকশনে মুভ করে, ওয়াই ডিরেকশনে মুভ করে বা জে ডিরেকশনে মুভ করুক না কেন, প্রত্যেকটা ডিরেকশন বরাবর তার যে এনার্জি, অর্থাৎ এনার্জি অ্যাসোসিয়েটেড উইথ ইচ ডিগ্রি অফ ফ্রিডম ইজ হাফ কেটি। তাহলে 3টা ডিগ্রিজ অফ ফ্রিডম আছে, তো 3 ইন্টু হাফ কেটি is equal to 3/2 kT. This is the energy of a simple gas molecule, a single gas molecule, or this energy is called the kinetic energy. That is the half mc square is equal to 3/2 kT, right? So 3322 simply nkt. এখন যদি আমি নাম্বার অফ গ্যাস মলিকুল n না বলে বলি 1 মোল অফ গ্যাস, তাহলে নাম্বার অফ গ্যাস মলিকুল সিম্পলি অ্যাভোগাড্রো নাম্বার হয়ে যাবে, রাইট? অ্যাভোগাড্রো নাম্বার হয়ে যাবে। সো NaK হচ্ছে ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট R টাইমস T, রাইট? সো NaK মানে 1 মোল অফ গ্যাস, তার মানে আমি বলতে পারি এটার সাথে হচ্ছে 1 ইন্টু RT। এখন যদি আমি n মোল অফ গ্যাস নেই কি হবে? PV ইজ ইকুয়াল টু, যদি n মোল অফ গ্যাস নেই তাহলে হবে nRT. PV is equal to simply nRT, right? So the equation of state for an ideal gas, or this is simply called the ideal gas equation. Okay, এটা হচ্ছে আমাদের বেসিক্যালি আইডিয়াল গ্যাস ইকুয়েশন। ওকে, আমরা এখন আরও একটা জিনিস আমরা শিখব। সেই জিনিসে যাওয়ার আগে আমার মনে হচ্ছে নতুন একটা ভিডিও আমরা স্টার্ট করি, কারণ এখানে টাইম দেখাচ্ছে আর 6 or 7 মিনিট পরেই এটা অফ হয়ে যাবে। ওকে, নো সরি, দ্যাট ইজ নট 37, দ্যাট ইজ 57. ওকে, এটা চলবে। সো লেটস গেট স্টার্টেড এগেইন ফ্রম হিয়ার। এখন আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে আরও একটা টপিক রিলেটেড টু দিস PV equal to 1/3 mc square, and এটাকে আমরা বলবো কাইনেটিক ইন্টারপ্রিটেশন অফ টেম্পারেচার। কাইনেটিক ইন্টারপ্রিটেশন অফ টেম্পারেচার। কাইনেটিক ইন্টারপ্রিটেশন অফ টেম্পারেচার সেটা কি জিনিস? এটা একটা মজার জিনিস। যেমন আমি জানি যে PV ইজ ইকুয়াল টু হচ্ছে 1/3 mc স্কোয়ার, রাইট? এখান থেকে সিম্পলি আমি যদি 1 মোল অফ গ্যাস নিয়ে কথা বলি, যদি আমি 1 মোল অফ গ্যাস নিয়ে কথা বলি, n must be replaced by Na, right? So PV is equal to 1/3 mNac স্কোয়ার। এটাকে আমি টোটাল ম্যাস দিয়ে যদি রিপ্লেস করি তাহলে m টাইমস Na হচ্ছে টোটাল ম্যাস অফ দ্য 1 মোল গ্যাস, 1/3 mc স্কোয়ার, রাইট? PV is equal to 1/3 mc স্কোয়ার। সো সে দিস ইজ আওয়ার ইকুয়েশন নাম্বার 1। আমি আরও একটা ইকুয়েশন জানি, আইডিয়াল গ্যাস ইকুয়েশন। PV is equal to হচ্ছে 1 মোল অফ গ্যাসের জন্য RT, রাইট? So this is our equation number 2. So definitely 1/3 mc square is equal to RT. Okay, so 1/3 mc square is equal to simply RT. So এখন আমি যেটা করব সেটা হচ্ছে যদি আমি এখানে একটা হাফ mc স্কোয়ার দেই তাহলে ডেফিনেটলি 2 দিয়ে আমাকে মাল্টিপ্লাই করতে হবে। 2/3 mc স্কোয়ার is equal to RT, or লিখতে পারি half mc square is equal to 3/2 RT. Now what is half mc square? একটু আগে আমরা পড়েছি যে half mc square, স্মল m যদি নেই, কাইনেটিক এনার্জি অফ এ সিঙ্গেল গ্যাস মলিকুল, m এর মধ্যে কি আছে এটাকে আমরা লিখতে পারি এভাবে, Na টাইমস হাফ mc স্কোয়ার, যদি আমি এখানে রিপ্লেস না করি, রাইট, ইজ ইকুয়াল টু হচ্ছে 3/2 RT। এটা হচ্ছে কাইনেটিক এনার্জি অফ এ সিঙ্গেল গ্যাস মলিকুল। কতগুলো গ্যাস মলিকুল আছে? Na সংখ্যক, অর্থাৎ 1 মোল অফ গ্যাস মলিকুল আছে। তার মানে এটা হচ্ছে কাইনেটিক এনার্জি, এটা হচ্ছে আমাদের
EK, kinetic energy for 1 mole of gas, right? All molecules, all gas molecule, all gas molecules or এক্ষেত্রে হচ্ছে 1 mole of gas molecules, তাহলে EK is equal to 3/2RT, অর্থাৎ 1 mole of গ্যাস মলিকুলের মধ্যে যতগুলো গ্যাস মলিকুল আছে সবগুলো গ্যাস মলিকুলের কাইনেটিক এনার্জিকে যদি আমি যোগ করি তাহলে আমি যে রেজাল্টটা পাবো দ্যাট ইজ 3/2RT, রাইট? আর হচ্ছে ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট অ্যান্ড টি হচ্ছে সিম্পলি দ্য টেম্পারেচার অফ দ্যাট সিস্টেম। ওকে, এখন এটা হচ্ছে আমার ফর এক্সাম্পল ইকুয়েশন নাম্বার 3। ওকে, এখন আমি আরও একটা ইম্পর্ট্যান্ট জিনিস আসতে পারি এখান থেকে, সেটা হচ্ছে ঠিক এইখান থেকে আমরা শুরু করতে পারি, এইখান থেকেই শুরু করতে পারি। সেটা কি? সেটা হচ্ছে হাফ MC স্কোয়ার। এখান থেকে যদি আমি আসি যে হাফ MC স্কোয়ার ইজ ইকাল টু কত? 3/2 টাইমস RT ডিভাইডেড বাই NA। নাও R বাই NA সিম্পলি এটা কি? আমরা জানি যে R ইজ ইকাল টু হচ্ছে NAK। So simply R over NA will give you the Boltzmann constant K, right? So 3/2 KT। এটা কি? হাফ MC স্কোয়ার। কাইনেটিক এনার্জি, এটা হচ্ছে কাইনেটিক এনার্জি 1 molecule or single gas molecule, right? এটা হচ্ছে আমার 1 molecule, 1 molecule। একটা গ্যাস মলিকুলের যে এনার্জি সেটা হচ্ছে 3/2 KT, ইকুয়েশন নাম্বার 4, ইকুয়েশন নাম্বার 4। Now look at this very carefully. Look at these two equations 3 and 4 very carefully. The total gas molecules এর যে এনার্জি, সবগুলো গ্যাস molecules এর যে এনার্জি that is 3/2 RT, সিঙ্গেল গ্যাস মলিকুলের যে এনার্জি that is 3/2 KT, 3/2 KT। এখানে R কনস্ট্যান্ট, এখানে K কনস্ট্যান্ট, অর্থাৎ শুধুমাত্র যদি আমি টেম্পারেচার জানি তাহলে আমি সবগুলো গ্যাস মলিকুলের কাইনেটিক এনার্জি জানছি। শুধুমাত্র যদি আমি টেম্পারেচার জানি তাহলে আমি একটা সিঙ্গেল গ্যাস মলিকুলের কাইনেটিক এনার্জি জানছি। তার মানে কি? আমি বলতে পারি উই ক্যান কনক্লুড দ্যাট whether it is 1 mole of gas molecule or a single gas molecule, kinetic energy is always a function of temperature only. Kinetic energy depends only on the temperature. Kinetic energy is a function of temperature only. It doesn't depend on other parameters or on other quantities, right? If the temperature is known to us, we can calculate the kinetic energy whether it is single gas molecule or 1 mole of gas molecule or more gas molecules, right? তার মানে হচ্ছে temperature is a measure of kinetic energy. So the temperature T is a measure of kinetic energy, right? That is called the kinetic interpretation of temperature. That is our kinetic interpretation of temperature. Okay, that is the kinetic interpretation of temperature. এটা তুমি ভালোভাবেই শিখে নেবে। ওকে, আমরা এখন একটা প্রবলেম করি। ওকে, এখন যদি আমরা একটা প্রবলেম করি, প্রবলেমটা আমি লিখে রেখেছিলাম, লেট মি ফাইন্ড ইট। এটা আমি কোথায় লিখে রেখেছিলাম, জাস্ট এ মিনিট। ওকে, হিয়ার ইট ইজ। ওকে, প্রবলেমটা হচ্ছে এরকম, একটা সিলিন্ডার contains 12 liter of oxygen at 20 degree Celsius, right? এবং যখন তার অ্যাটমসফিয়ারিক প্রেশার হচ্ছে 15 অ্যাটমসফিয়ার, রাইট? যখন তার প্রেশার হচ্ছে 15 অ্যাটমসফিয়ার। আমি যদি টেম্পারেচার রেজ বাড়িয়ে দেই টু 35 ডিগ্রি সেলসিয়াস, যদি টেম্পারেচার বাড়ায় তাহলে সিস্টেমের ভলিউম কমে যাবে 8.5 লিটার। আগে ছিল হচ্ছে 12 লিটার, এখন হচ্ছে 8.5 লিটারে চলে আসবে। সো প্রাইমারিলি এখানে কতগুলো জিনিস দেয়া আছে। ইনিশিয়াল ভলিউম দেয়া আছে, রাইট? আমার ইনিশিয়াল টেম্পারেচার দেয়া আছে TI,
ইনিশিয়াল টেম্পারেচার 20 ডিগ্রি সেলসিয়াস, এটাকে কেলভিনে কনভার্ট করে নিতে হবে। অ্যান্ড পিআই ইনিশিয়াল প্রেশার দেওয়া আছে 15 অ্যাটমসফিয়ার। ফাইনাল বলতে আমি সেকেন্ড স্টেপ বুঝাচ্ছি। টেম্পারেচার ইজ রেজ টু 35 ডিগ্রি সেলসিয়াস, সো টিএফ হচ্ছে 35 ডিগ্রি সেলসিয়াস, এটাকে কেলভিনে কনভার্ট করতে হবে। ভলিউম ভিআই, এটা ফাইনাল, ভলিউম ভিআই এটা হচ্ছে আমার 8.5 লিটার, 8.5 লিটার। ওকে, প্রশ্ন করা হচ্ছে এটা হচ্ছে ফাইনাল ভলিউম, ফাইনাল প্রেশার ইজ ইকুয়াল টু কত? ভেরি সিম্পল, রাইট? ইউ হ্যাভ টু ইউজ দ্য আইডিয়াল গ্যাস ইকুয়েশন। আমি জানি যে পিআই ভিআই ইজ ইকুয়াল টু হচ্ছে এন আর টি আই। আমি ধরে নিই যে সিস্টেমে এন মোল গ্যাস আছে, রাইট? নো প্রবলেম। আর কনস্ট্যান্ট, আর এর সাথে এবং এন এর সাথে আই দেওয়ার কোনো দরকার নেই, কারণ এগুলো চেঞ্জ হচ্ছে না। ওকে, ইকুয়েশন নাম্বার 1। অ্যান্ড ফাইনাল স্টেটের জন্য হচ্ছে পিএফ ভিএফ ইজ ইকুয়াল টু হচ্ছে এন আর সিম্পলি টিএফ। ইকুয়েশন নাম্বার 2, এখান থেকে তুমি চাইলেই চাইলেই তুমি পিএফ বের করে ফেলতে পারো। ওকে, পিএফ হচ্ছে আমাদের 22 অ্যাটমসফিয়ার। ওকে, সো 22 অ্যাটমসফিয়ার। ওকে, হোমওয়ার্ক, এটা হচ্ছে তোমার আরও একটা হোমওয়ার্ক। এখন এ ধরনের আরও অনেক প্রবলেম তুমি বইতে পাবে, সো আমি আশা করব ইউ আর সাপোজ টু ডু more problems related to this equation PV is equal to nRT. ওকে, সো তুমি বই থেকে ডেফিনেটলি অসংখ্য প্রবলেম করবে, কারণ পরীক্ষায় কী ধরনের প্রবলেম আসে সেটা কিন্তু বলা যাচ্ছে না। ওকে, যেমন আমি আরও একটা প্রবলেম নিয়ে তোমাদের সাথে ডিসকাস করতে পারি, সেই প্রবলেমটাও ইম্পর্ট্যান্ট। সেটা হচ্ছে এইটা। ফর এক্সাম্পল, আমি একটা গ্যাস নিয়েছি, রাইট? আমার একটা গ্যাস আছে, গ্যাসের মধ্যে গ্যাস মলিকুল আছে। এখন সেই গ্যাসের ভেতর দিয়ে সাউন্ড ডেফিনেটলি পাস করতে পারবে। প্রশ্ন হচ্ছে, সাউন্ড যখন সেই গ্যাসের ভেতর দিয়ে মুভ করে, পাস করে, তখন সাউন্ডের ভেলোসিটি বেশি হবে, নাকি যে গ্যাস নিয়ে আমরা কথা বলছি সেই গ্যাস মলিকুলের যে রুট মিন স্কোয়ার ভেলোসিটি সেটা বেশি হবে? Which speed is greater, the speed of sound in a gas or the RMS speed of the gas molecules of that gas? Which one is greater? কোনটা বেশি? Justify your answer by appropriate formulas. Okay, by appropriate formula. এটা আমি তোমাকে হিন্ট দিয়ে দেই। যখন আমরা RMS স্পিড নিয়ে কথা বলবো, তখন আমরা জানি যে PV is equal to যেরকম হচ্ছে PV is equal to 1/3 MC স্কয়ার, এটা যেরকম সত্য, PV is equal to হচ্ছে RT, এটাও একই রকম সত্য। ওকে, এখান থেকে আমি C এর ভ্যালু কিন্তু বের করতে পারি। C স্কয়ার is equal to হচ্ছে 3RT/M, তার মানে C is equal to হচ্ছে √3RT/M। সো রুট মিন স্কয়ার ভেলোসিটির যে কনসেপ্ট সেটা আমি জানলাম, রাইট? এখন ঠিক একই রকমভাবে স্পিড অফ সাউন্ড ইন এ গ্যাস, এটাও কিন্তু আমরা জানি। স্পিড অফ সাউন্ড ইন আ গ্যাস, কোনো একটা গ্যাসে সাউন্ডের যে স্পিড সেটাও কিন্তু আমরা জানি। সেই ভি ইজ ইকুয়াল টু হচ্ছে অনেকটা এরকম, এখানে হচ্ছে 3RT/M, এটা হচ্ছে সিম্পলি গ্যামা RT/M। হোয়াট ইজ গ্যামা? গ্যামা হচ্ছে একটা ইম্পর্ট্যান্ট জিনিস। সেখানে গ্যামা হচ্ছে স্পেসিফিক হিট অ্যাট কনস্ট্যান্ট প্রেশার অ্যান্ড স্পেসিফিক হিট অ্যাট কনস্ট্যান্ট ভলিউম, তার যে রেশিও সেটা আমরা পরবর্তীতে আরও বিস্তারিত আলোচনা করব। সো গ্যামা ইজ ইকুয়াল টু CP/CV, রাইট? এখন এই মনোঅ্যাটমিক গ্যাস এবং ডায়াটমিক গ্যাস, অর্থাৎ কোনো একটা গ্যাসের মধ্যে যদি সবগুলো অ্যাটম একই রকম হয়, সেই গ্যাসকে আমরা বলবো হচ্ছে মনোঅ্যাটমিক গ্যাস। মনোঅ্যাটমিক গ্যাস, এই মনোঅ্যাটমিক গ্যাসের জন্য গ্যামা এর ভ্যালু হচ্ছে আমার 1.67। আবার আছে ডায়াটমিক গ্যাসের জন্য গ্যামা হচ্ছে 1.40, রাইট? এই জিনিসগুলো জানতে হবে। সো এখানে আমি জানি না যে মনোঅ্যাটমিক গ্যাস নাকি ডায়াটমিক গ্যাস, সো আমাকে দুইটার জন্য এই ক্যালকুলেশন করে দেখাতে হবে, রাইট?
করে আমাকে এখানে গ্যামার মান বের করতে হবে। সো গ্যামার মানটা আমি পেয়ে গেলাম। এখানে এখানে RTM সব কিছু জানা আছে। সো আমি সি এবং ভি দুটোই ক্যালকুলেশন করতে পারবো ফর বোথ মনোঅ্যাটমিক অ্যান্ড ডায়াটমিক গ্যাস মলিকুলের জন্য। ওকে, আমি 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 যদি ক্যালকুলেশন করি তাহলে ডেফিনেটলি আমি এখন রেজাল্ট বলে দিতে পারবো, বাট ইটস এর হোমওয়ার্ক। তুমি আমাকে বলবে যে RMS স্পিড বেশি নাকি নাকি আমার আমার যে স্পিড অফ সাউন্ড আছে সেটা বেশি। আমি বলে দিই যে দ্য RMS স্পিড ইজ অলওয়েজ somewhat greater than the velocity of sound in a gas, অর্থাৎ ন্যূনতম, অর্থাৎ কিছু বেশি হলেও বেশি হবে RMS স্পিড। ভেলোসিটি অফ সাউন্ড অ্যান্ড যেটাকে আমরা 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 ভি দিয়ে ডিনোট করছি, অ্যান্ড সি অর্থাৎ আমাদের রেজাল্ট আসবে হচ্ছে সি RMS ভেলোসিটি CRMS। এখানে আমি CRMS বলতে পারি, CRMS is greater than the velocity of sound in that particular gas, right? সো এই জিনিসগুলো আমাদের অবশ্যই মনে রাখতে হবে। এই ধরনের আরও কোনো প্রবলেম তুমি যদি খুঁজে বের করতে পারো বইতে, অবশ্যই তুমি আরও বিভিন্ন ধরনের প্রবলেম পাবে। এই সব ধরনের প্রবলেমগুলো তোমার হোমওয়ার্ক রইল। ওকে, সো আমার মনে হয় যে আমরা একটা ক্লাস শেষ করে ফেলেছি। যতটুকু পড়ানো হলো বাসায় বসে মনোযোগ দিয়ে ইফেক্টিভ ওয়েতে আশা করছি শেষ করবে। এবং আমি আবার বলছি, এই আইডিয়াল গ্যাস ইকুয়েশন রিলেটেড যত প্রবলেম আছে সবগুলো তুমি সব প্রবলেম, যতটা প্রবলেম তুমি পারো করবে, এবং ডেফিনেটলি আমি হোমওয়ার্ক দেওয়ার চেষ্টা করব। যদি না পারি ডেফিনেটলি পরীক্ষায় কিন্তু আসবে এমন জায়গা থেকে, তুমি যদি আগে থেকে এরকম প্রবলেম না করো তাহলে বিপদে পড়ে যাবে। ওকে, সো আমি কোনোভাবেই চাই না তুমি বিপদে পড়ো, সেজন্য আমি চাই তুমি সব সময় খুব ভালোভাবে যেন পড়াশোনাটা করো। ওকে, থ্যাংক ইউ, আ বিগ স্মাইল ফর ইউ, টাটা।